বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের মুজাহিদ স্যার বলছি। আমি গত দুটি ক্লাসে তোমাদের অনুপাত সমানুপাত অধ্যায়ে দুটি সৃজনশীল সমস্যার সমাধান করেছিলাম। আশা করি তোমরা সেটা পেয়েছো, বুঝেছো এবং অনুশীলন করে সেটাকে তোমাদের নিয়ন্ত্রণে আনতে পেরেছ। তারপরেও যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে জানাবে, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ তোমাদের সমস্যা সমাধান করতে। এই অধ্যায়েরই অনুপাত সমানুপাতেরই আজকে আমি আরেকটি সৃজনশীল সমস্যার সমাধান করাবো। তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে এবং যেই সমস্যাগুলো আমি করালাম এগুলো বারবার প্র্যাকটিস করবে এবং এই নিয়মের অঙ্কগুলো যাতে তোমরা পারো সেইভাবে চেষ্টা করবে। মনোযোগ সহকারে করলে আশা করি অবশ্যই তোমরা এই ধরনের সমস্যার সমাধান করতে পারবে। আজকে যেই সমস্যার সমাধানটা আমরা সমাধান করব সেই সমস্যাটার তোমাদের খেয়াল করে দেখো, উদ্দীপকে তোমাদের যেই তথ্যটা দেয়া আছে এখানে বলা আছে যে 3na² - 4ma + 3n = 0 এবং আরেকটি তথ্য দেয়া আছে, দেখো p/q = q/r = r/s। তো এই যে দ্বিতীয় তথ্যটা দেয়া আছে এই তথ্যটা কিন্তু অন্যভাবেও দেয়া যেতে পারতো। সেটা কি? p/q/r ক্রমিক সমানুপাতি। এটা আমরা জানি যে ক্রমিক সমানুপাতি হলে আমাদের অনুপাতগুলো সমান, এটাই। তো এই তথ্য থেকে আমাদের কি করতে হবে? ক নম্বর, আমি তোমাদের আগেই বলেছিলাম এবং তোমরা জানো যে সৃজনশীলের প্রথম যেই সমস্যাটা থাকে অর্থাৎ ক নম্বরের সমস্যাটা উদ্দীপকের আলোকেও হতে পারে অথবা বাহিরে সম্পূর্ণ স্বতন্ত্র একটা সমস্যা দিতে পারে। তো এইখানে এই ব্যতিক্রমটা আমাদের আছে। দেখো ক নম্বরে তারা যেই সমস্যাটা বলেছে, দেখো যে দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের লসাগু বলেছে 280 অর্থাৎ 280। সংখ্যা দুইটির গসাগু নির্ণয় করো। তাহলে আমরা দেখো এই সমস্যাটা কিন্তু উদ্দীপকের কোনো সম্পর্কই নেই সমস্যার সাথে। তাহলে আমরা এই সমস্যার সমাধানটা কিভাবে করব খেয়াল করে দেখো। আমরা দুইটা সমস্যা পরে আলোচনা করছি, এই সমস্যাটার সমাধান নিয়ে আগে কথা বলি। তোমরা ক নম্বরের দেখো, এখানে শিক্ষার্থীরা ক নম্বরে যেই কথাটা বলা আছে আমরা সমস্যার সমাধানটা করব। এখানে দেখো আমি কয়ের আগে একটা স্টার চিহ্ন দিয়েছি, আমি তোমাদের বলেছি একাধিকবার, কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবে। এখানে স্টার চিহ্ন অর্থ এখানে একটা নাম্বার আছে, কত নম্বরের ক, সেই নম্বরটা তোমরা এখানে দিবে। 3 নম্বর হলে 3-এর ক। তাহলে 3-এর কতে আমাদের উদ্দীপকে বলেছে, দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে সংখ্যা দুটির অনুপাত 5:7। তো আমরা জানি অনুপাতের রাশিগুলো থেকে আমরা অঙ্কর সমস্যার সমাধানের জন্য আমরা 5 এবং 7কে ব্যবহার করব। অর্থাৎ অনুপাতের রাশিগুলোর সাথে একটা সাধারণ অর্থাৎ কমন রাশি আমরা ধরে নিই চলক। যেমন আমরা এখন একটি সংখ্যা ধরে নিব 5x, আরেকটি সংখ্যা ধরে নিব 7x। তোমরা পিতা পুত্রের অঙ্ক করেছো ক্লাস 7-এ 6-এ, এরকম যে পিতা পুত্রের বয়স অনুপাত 3:2 হলে তাদের বয়স নির্ণয় করো, এরকম অঙ্ক করেছো। তাহলে আমরা সেখানে পিতার বয়স 3x, পুত্রের বয়স 2x এরকম ধরে করেছিলাম।
তাহলে আমাদের এখানে দেওয়া আছে সংখ্যা দুটির অনুপাত এত, আরেকটু অংশ দেওয়া আছে কি তাদের লসাগু বলে দিছে 280। তাহলে আমরা সমস্যাটার সমাধান করতে গিয়ে প্রথমেই বলবো যে মনে করি সংখ্যা দুইটি, একটা হচ্ছে 5x আর একটা হচ্ছে 7x। এক্সটা হচ্ছে এখানে কমন চলক রাশি। তাহলে সুতরাং এই সংখ্যা দুইটা যদি আমরা পেয়ে যাই তাহলে তাদের লসাগু কি হবে? আমাদের এখানে লসাগু যেহেতু দেয়া আছে প্রশ্নে, তাহলে আমরা তাদের লসাগুটাই বের করব। তাহলে লসাগু উৎপাদক করতে গিয়ে আমাদের এখানে আছে 5 × x 7 × x। তাহলে কমন উৎপাদক হচ্ছে আমার x, আর 5 আর 7 হচ্ছে আনকমন। তাহলে আমাদের তিনটার গুণ করলে দুইটা করলে 5 × 7 35 × x 35x। দেখো আমাদের তাদের লসাগু হচ্ছে 35x। তাহলে আমাদের প্রশ্নে দেওয়া আছে লসাগু 280, এই জন্য আমরা বলছি প্রশ্ন মতে 35x = 280, অর্থাৎ 35x = 280। তাহলে এখানে আমরা এখন ক্যালকুলেশন করলে x উভয় পক্ষে 35 দিয়ে ভাগ করলাম, তাহলে 35 ভাগ করলে আমাদের কত হয়? x = 8। তাহলে আমরা দুইটি সংখ্যার লসাগু 8, কারণ আমরা লসাগুটা ধরে নিয়েছিলাম, দুইটি সংখ্যার গসাগু ধরে নিয়েছি x। তা আমরা দেখো x এর মান পেয়েছি 8, সুতরাং সংখ্যা দুটির গসাগু হচ্ছে 8। এগুলো আমাদের ক নম্বর সমস্যার সমাধান। এখন আমরা খ নম্বর যে সমস্যার কথাটা বলা আছে, দেখো খ নম্বরে বলা আছে প্রমাণ করো যে a = 2m plus 3n whole half plus 2m minus 3n whole half divided by 2m plus 3n whole to the power half minus 2m minus 3n whole to the power half। শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, এখানে আসলে দুইটা পদ, এই প্রথম পদে কিন্তু প্রত্যেকটা মিল আছে। দেখো এই প্রথম পদ 2m, দ্বিতীয় পদ 3n, কিন্তু এটা দেখো প্লাস মাইনাস। তাহলে আমরা এরকম ক্ষেত্রে কি বোঝা যায় যে এটা 2m, একই দুইটা পদ কিন্তু সেম। তাহলে একবার হচ্ছে যোজন আর একবার হচ্ছে বিয়োজন। তাহলে যোজন বিয়োজনটা কি হচ্ছে? 2m plus 3n 2m minus 3n। তাহলে যোজন বিয়োজনের কথা আমি গত ক্লাসে বলেছিলাম যে প্রথম পদটা হবে উপরে, দ্বিতীয় পদটা হবে নিচে। ওই ভগ্নাংশটাকে যোজন বিয়োজন করলে আমরা এটা পাবো। তাহলে এই ইয়েটা আমরা কাজে লাগাবো। তাহলে এটা কীভাবে সমস্যার সমাধানটা করা যায় একটু খেয়াল করি আমরা। তো এই জিনিসটা আনতে গেলে আমাদের উদ্দীপকে দেওয়া আছে হলো 3n² - 4ma + 3n = 0। আমাদের উদ্দীপকে কিন্তু দুইটা তথ্য আছে। আমাদের যে এ আর যে কথাটা বের করতে বলছে, এর মান 2m + 3n, এই যে এটা আনার জন্য আমি কোন তথ্যটা এখানে ব্যবহার করব? এইখানে তো PQRS, এটা তো আমার দরকার নাই, এই শর্তটা দিয়ে আমরা বের করবো, এটা আমাদের বুঝতে হবে। তাহলে এইখান থেকে আমরা দেখো কি কৌশলে এটা বের করব। তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের হচ্ছে 3n² - 4ma + 3n = 0। এই ক্যালকুলেশনটা করতে গিয়ে আমাদের একটু চিন্তা করতে হবে। এখানে দেখো 3n দুইটা একই জিনিস আছে। তাহলে আমরা এই 3nটা পাশাপাশি রাখি, এটাকে পক্ষান্তরিত করে ফেলছি। দেখো 3n² + 3n = 4ma। তাহলে এখানে 3n কমন গেলে কি থাকে? 3n² + 1 = 4ma। তাহলে এখন আমাদের তথ্যটা কি ছিল? 3n + 2m। তাহলে 3n পেলাম আর 2m দরকার, কারণ ভগ্নাংশ হবে 3m/2m। তাহলে 3n/2m। তাহলে আবার খেয়াল করো, এই যে আমাদের বানাইতে হবে কি 2m + 3n। তাহলে আমাদের প্রথমটা হচ্ছে 2m, দ্বিতীয়টা হচ্ছে 3n। তাহলে আমাদের ভগ্নাংশটা করতে হবে 2m/3n। এটা আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, ক্লাসটা তোমরা খেয়াল করো। যোজন বিয়োজনের জন্য প্রথম পদ থাকবে উপরে,
দ্বিতীয় পদ হবে নিচে, ওই ভগ্নাংশ বানাবো আমরা। তাহলে এখানে খেয়াল করে দেখো, আমরা এখানে 3a² + 1, তাহলে 3n চলে যাবে আমাদের নিচে। এই দেখো a² + 1 = 4ma ডিভাইডেড বাই 3n। এখন আমার তো দরকার উপরে 2m, নিচে হচ্ছে 3m। তাহলে এখানে 2m করতে হইলে দেখো তো আমার, তাহলে এখানে আছে 4a, তাহলে আমি যদি 2 আর a দ্বারা যদি আমি ভাগ করে দিই, 2a দ্বারা যদি ভাগ করি, তাহলে 2 এখানে 4 হয়ে যাবে আর a কাটাকাটি চলে যাবে। দেখো এখানে আমরা কি করেছি, উভয় পক্ষকে 2a দ্বারা ভাগ করেছি করলে কি হলো, এখানে a² + 1 ডিভাইডেড বাই 2a, এখানে হচ্ছে 4ma ডিভাইডেড বাই 2a ইন্টু 3m। ভাগটা কেন করেছি, এই যে 4 আমি 2m উপরে m 2m বানাবো। তাহলে খেয়াল করে দেখো এবার, তাহলে আমাদের a² + 1 ডিভাইডেড বাই 2a = এই দেখো 2m/2, 2 × 4 আর a কাটা গেল। এটা কিন্তু তোমাকে কৌশলটা মনে রাখতে হবে আর কি, যে আমার উদ্দেশ্যটা কি করতে হবে। এটা সমস্যা তুমি বুঝলে সমস্যাটা কিভাবে সমাধান করবে এটা তোমার মাথায় তখন আস্তে আস্তে কাজ করবে। তাহলে আমি এখন পেয়ে গেলাম, এই উভয়পক্ষে একটা পেলাম a² + 1 ডিভাইডেড বাই 2a = 2m/3n। এই যে আমাদের ভগ্নাংশটা চলে আসছে। তাহলে বোঝা যাচ্ছে যোজন বিয়োজন করলে আমি পেয়ে যাব। এই দেখো আমরা যোজন বিয়োজন করেছি। যোজন বিয়োজন কি বলেছিলাম, যে উপরেরটার সাথে নিচেরটা যোগ লিখে উপরে লিখব করে, আর উপরেরটার থেকে নিচেরটা বিয়োগ করে নিচে লিখব। তাহলে এটা হচ্ছে যোজন বিয়োজন। তাহলে a² + 1 + 2a, নিচে হচ্ছে a² + 1 - 2a, এইখানে হচ্ছে 2m + 3n 2m - 3n। যোজন বিয়োজন করে সাইড নোটটা আমরা লিখে দিব। এখন খেয়াল করো আমাদের বাম পক্ষে কি হয়ে গেল, এটা দেখো তো, a² + 2a + 1, এটা হলো a + b, a + 1 হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে a², যে সূত্র a² - 2a b + b² মানে 1²। তাহলে এটা হয়ে যাচ্ছে a - 1 হোল স্কোয়ার, আর ডানে যা আছে তাই থাকলো। এখন আমরা কি করব, আমাদের ডান এটা কিন্তু দেখো আমরা যোজন বিয়োজনের অংশ পেয়ে গেছি। এখন আমার এখানে হাফ আনতে হবে। হাফ মানে তোমরা জানো রুট। তাহলে সব আমাদের যেহেতু এটা 2 আছে, তাহলে উভয় দিকে বর্গমূল করলে আমরা 2 সরাতে পারি। তাহলে দেখো উভয় পক্ষে বর্গমূল করলাম আমরা। উভয় পক্ষে বর্গমূল a + 1 a - 1, 2 কাটা গেল। আর এখানে দেখো √3m + 2m আর 2m + 3n √2m - 3n। এখন আমাদের ইয়াতে কিন্তু আছে a এর মান আনতে হবে। তাহলে দেখো তো, এইটাকে যদি আবার যোজন বিয়োজন করি তাহলে তো আমার উপরে এটা চলে যাচ্ছে। আমাদের এই প্রশ্নে কিন্তু তাই আছে, খেয়াল করো। এই দেখো ডানে কি আছে, উপরে আছে 2m + 3n রুট মানে হাফ প্লাস 2m - 3n, তার মানে নিচেরটা উপরে, এটা যোজন বিয়োজন, এই যে যোজন বিয়োজন। তাহলে এখন দেখো আমাদের এইটাকে যোজন বিয়োজন করলে আমাদের ফলে চলে আসছে। তাহলে খেয়াল করো এখানে কি দাঁড়াচ্ছে, আবার a + 1 + a - 1, নিচে হচ্ছে a + 1 - a + 1। এখানে ঠিক দেখো, এটা উপরে √2m + 3n প্লাস √2m - 3n, নিচে হচ্ছে 2m + 3n - 2m - 3n। যোজন বিয়োজন করলাম। তাহলে যোজন বিয়োজন করলে এখন উপরে দেখো 1 1 কাটা যাচ্ছে 2a, নিচে এই কাটা গেলে 2, আর এইখানে আমরা এই রুট মানে হাফ, আমরা এইখানে জানা জিনিসটা পদ্ধতিগত আসে, এখানে আমরা এটা করে দিলাম যেহেতু আমাদের রেজাল্ট এটা দরকার। তাহলে এখন এই 2 2 কাটা গেলে তাহলে কি দাঁড়াচ্ছে, এই যে a = আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসলো। সুতরাং আমাদের এটা প্রমাণিত হয়ে গেল। এখন শিক্ষার্থীরা আমাদের তৃতীয় যে সমস্যাটা বলেছে, খেয়াল করো গ নাম্বারটা বলছে দেখাও যে p² + q²
প্লাস আর স্কোয়ার ইন্টু পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার ইকুয়াল টু পি কিউ প্লাস কিউ আর প্লাস আর এস হোল স্কোয়ার। তাহলে এই পি কিউ আর এর মান বের করার জন্য আমাদের তাহলে এই উদ্দীপকটা কাজে লাগাইতে হচ্ছে। দেখো দ্বিতীয় উদ্দীপকটা পি বাই কিউ কিউ বাই আর ইকুয়াল টু আর বাই এস, এই উদ্দীপক থেকে আমার করতে হবে, এই শর্ত থেকে। তাহলে এটা আমি আবারও বলছি যে এই জিনিসটা কিন্তু আমাদের বলতে পারতো, কি বলতে পারতো যে পি কিউ আর এস ক্রমিক সমানুপাতি, এটা বলেও কিন্তু আমরা এটাই করতে পারতাম। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি, যদি দেওয়া থাকতো পি কিউ আর ক্রমিক সমানুপাতি, তাহলে আমরা লিখতাম দেওয়া আছে পি কিউ আর ক্রমিক আর পি কিউ আর এস ক্রমিক সমানুপাতি, সুতরাং বা অর্থাৎ পি বাই কিউ ইকুয়াল টু কিউ বাই আর ইকুয়াল টু আর বাই এস। তো আমাদের এটা যেহেতু সরাসরি আছে আমরা একটু আগিয়ে গেলাম। তাহলে এই অঙ্কের বেলায় আমরা দুটো যদি পি কিউ আর ক্রমিক সমানুপাতি বলতো, তাহলে আমরা কিন্তু দুইটা দিয়ে পি স্কোয়ার কিউ স্কোয়ার ইকুয়াল টু পি আর আমরা ব্যবহার করে করতে পারতাম। কিন্তু আমাদের এখানে এস পর্যন্ত যেহেতু লাগবে, তাহলে এটাকে আমাদের আর এটা করার সুযোগ নাই। এই জন্য আমরা এই তিনটা অনুপাতকে আমরা কে ধরে নেব, যে মনে করি পি বাই কিউ ইকুয়াল টু কিউ বাই আর ইকুয়াল টু আর বাই এস ইকুয়াল টু কে। শিক্ষার্থীরা এইখানে তোমাদের একটা জিনিস মনে রাখার বিষয়, তোমরা খুব খেয়াল করবে যে এই অঙ্কটা করতে গিয়ে অনেকেই তোমরা যে কাজটা করো সেটা হলো যে তোমরা মাঝে মাঝে যে কাজটা করো সেটা হচ্ছে যে এইখানে এই পি বাই কিউ এটা কে ধরা হয়, ধরার পরে আমরা প্রথমে যদি লিখে ফেলি পি বাই কিউ ইকুয়াল টু কে, অর্থাৎ এইখানে পি বাই কিউ এর মানও কে, কিউ বাই আর এর মানও কে, আর বাই এস এর মানও কে। এখন তোমরা কেউ যে কাজটা করো আমি দেখেছি যে এইভাবে পি কিউ টানে পি বাই কিউ ইকুয়াল টু কে, তাহলে এইখানে হচ্ছে পি ইকুয়াল টু কিউ কে। তারপরে তোমরা লেখো কিউ বাই আর ইকুয়াল টু কে, এইখানে তোমরা লেখো যে সুতরাং কিউ ইকুয়াল টু আর কে। তারপরে আবার টেনে এইখানে তোমরা লেখো যে আর বাই এস ইকুয়াল টু কে, তারপরে তোমরা লেখো আর ইকুয়াল টু এস কে, আর ইকুয়াল টু এস কে। এখন বলো তো তোমরা এইখানে দেখা যায় এই পি কিউ এর জায়গায় এখানে লেখো আর কে ইন্টু কে। আচ্ছা, এই কিউ এর মান তুমি কোথায় বের করেছো? কিউ এর মান কি তোমাদের আগে বের করে আছে? তোমরা বের করেছো পরে, ব্যবহার করতেছো আগে। এটা কিভাবে হয়? আমার যেটা প্রয়োজন সেটা আমি আগে বের করব, তারপর ব্যবহার করব। কিন্তু এইখানে কথাটা কি দাঁড়াইলো যে তোমরা মান বের করেছো পরে, ব্যবহার করেছো আগে। এটা কিন্তু এই পদ্ধতিটা কিন্তু একটা ভুল পদ্ধতি। তোমরা দেখো আমি তোমাদের এইখানে দেখাচ্ছি যে যদি আমাদের ক্রমিক সমানুপাতি থাকে তাহলে পি কিউ এর উপর নির্ভরশীল, কিউ আর এর উপর নির্ভরশীল, আর এস এর উপর নির্ভরশীল। তাহলে এখানে পি কিউ আর এস এখানে ধারাবাহিকভাবে পি কিউর উপর নির্ভরশীল, কিউ আর এর উপর নির্ভরশীল। এখন আর এর মান যদি আমি পাই তাহলে কিউ পাবো, কিউ এর মান পেলে পি পাবো। তাহলে আমরা করবো কি, এরকম ক্রমিক সমানুপাতি হলে শেষের মানটা আগে বের করবো, যেহেতু এর উপর এরা নির্ভরশীল, এই জন্য শেষের থেকে শুরু করবো আমরা। তাহলে এখানে আর বাই এস ইকুয়াল টু কে, যে আর বাই এস ইকুয়াল টু কে বা আর ইকুয়াল টু এস কে। তাহলে আবার আসবো দ্বিতীয়টাতে, কি হবে, এই যে কিউ বাই আর ইকুয়াল টু কে, তাহলে কিউ ইকুয়াল টু আর কে। এই দেখো আর এর মান আমি এই যে আগে বের করে রাখছি, তাহলে আর এর জায়গায় আমি এস কে বসাইলে কি হবে, এস কে ইন্টু কে, এস কে স্কোয়ার। আচ্ছা, এবার দেখো তো আমরা এবার শেষেরটা আসবো। শেষেরটা কি আছে, এবং পি বাই কিউ ইকুয়াল টু কে, পি বাই কিউ ইকুয়াল টু কে। শেষেরটা পি বাই কিউ ইকুয়াল টু কে, তাহলে বা পি ইকুয়াল টু কিউ কে। এখন দেখা যায় যে কিউ এর মান আমরা আগে বের করে রাখছি, কি এস কে স্কোয়ার। তাহলে কিউর জায়গায় আমি লিখলাম এস কে স্কোয়ার ইন্টু কে, তাহলে কি হলো, কিউ এর মান হলো এস কে কিউ। তাহলে পি ইকুয়াল টু পেলাম এস কে কিউ। তাহলে দেখো তো আমি
কিউ বের করতে আর দরকার, কিউ বের করতে আর দরকার, এই জন্য আর এর মান আমি আগে বের করেছি। পি বের করতে কিউ দরকার, ওই যে কিউর মান আমি আগে বের করেছি। তাহলে এইভাবে তোমরা কাজটা করবে। ক্রমিক সমানুপাতি হলে শেষের থেকে আমরা মানটা বের করে আসবো। এখন আমরা পি এর মান পেয়ে গেলাম এস কিউ স্কোয়ার, তারপরে দেখো কিউর মান পেয়ে গেলাম এস কে স্কোয়ার, পির মান পেলাম এস কে কিউব, কিউর মান পেলাম আমরা হলো এস কে স্কোয়ার, আর এর মান পেয়েছি আমরা এস কে। এখন এই মানগুলো আমরা এখানে বসাই দিই। দেখো বামপক্ষে আমাদের বামপক্ষ কি আছে, বামপক্ষ সমান হচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এস স্কোয়ার। তাইলে আবার দেখো তো এই পি এর মান কি বের করে রাখছি, এস, পি এর মান বের করে রাখছি এক্স কে কিউব, এই যে পি এর জায়গায় এস কে কিউব, পি স্কোয়ারের জায়গায় স্কোয়ার, কিউর মান আছে আমাদের এস কে, এই যে কিউ এর মান হচ্ছে এস কে স্কোয়ার, এই যে এস কে স্কোয়ার কিউ এর মান বসালাম, তার উপরে পাওয়ার আছে পাওয়ার দিলাম। আবার খেয়াল করো আর এর মান কি, আর এর মান আমরা এই যে বের করে রাখছি এখানে দেখো এস কে, এই যে আর এর মান বসালাম এস কে, তার উপরে পাওয়ার আছে পাওয়ার দিলাম। ঠিক একই রকমভাবে এইখানে কিউ আছে, এখানে কিউ আছে কিউ, তাহলে কিউ এর মান হচ্ছে এস কে স্কোয়ার, পাওয়ার আছে টু, টু দিলাম, আর এর মান হচ্ছে এস কে, পাওয়ার টু আছে দিলাম, এস এর মান নাই এস স্কোয়ার দিয়ে দিলাম। এখন আমরা কি করব, পাওয়ারের উপরে পাওয়ার হলে যে আমরা কাজটা করি দেখো, এস কে কিউব উপরে স্কোয়ার, তাহলে হয়ে যাবে এস স্কোয়ার কে টু দি পাওয়ার 6, এটা পাওয়ার কাজ করলে দাঁড়াচ্ছে কি এক্স স্কোয়ার এস স্কোয়ারে কে টু দি পাওয়ার 4, এইখানে এস স্কোয়ার কে স্কোয়ার ইন্টু এস স্কোয়ার কে টু দি পাওয়ার 4, তারপরে এস স্কোয়ার কে স্কোয়ার আর ইলে এস স্কোয়ার। এবার খেয়াল করে দেখো এখানে কি দাঁড়াচ্ছে, এই পদটা থেকে এই প্রথম রাশিটা থেকে আমরা এস স্কোয়ার কে স্কোয়ার কমন নিতে পারি। এটা এস স্কোয়ার কে স্কোয়ার কমন নিলে এখানে কে টু দি পাওয়ার 4, এখানে কে স্কোয়ার, এখানে 1, আর এই জায়গা থেকে আমরা কমন নিতে পারছি এস স্কোয়ার, তাহলে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, তাহলে কি দাঁড়াচ্ছে, এখন দেখো এই এস স্কোয়ার আলাদা, গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 আর কে স্কোয়ার, আর এটা দুইটা দেখো একই জিনিস, এটা তো গুণ, এই সম্পূর্ণটা একটা, এই সম্পূর্ণটা একটা, তাহলে এটা হোল স্কোয়ার হয়ে গেল। এই হলো আমাদের বাম পক্ষ। ঠিক একইভাবে আমরা ডান পক্ষে ওই পি কিউ আর এর মানই বসাবো। দেখো এই যে পি কিউর মান যদি আমি বসাই, তাহলে পি এর মান হচ্ছে এস কে কিউব ইন্টু কিউ এর মান হচ্ছে এস কে স্কোয়ার প্লাস এস কে স্কোয়ার প্লাস আর এর মান হচ্ছে এস কে প্লাস আর এর মান এস কে এস, আর এই হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিলাম। তাহলে এখন আমাদের কি দাঁড়াচ্ছে দেখো, এটা কি দাঁড়াচ্ছে, এটা কিন্তু পাওয়ারের উপরে পাওয়ার না, এটা হচ্ছে গুণ, তাহলে গুণ হইলে আমাদের কি হবে, এস গুণ করলে একই জিনিস পাওয়ার হচ্ছে 2, আর কে এর পাওয়ার হচ্ছে 3 আর 2 5, এখানে এস স্কোয়ার কে কিউব আর এটা হচ্ছে এস স্কোয়ার কে এই হোল স্কোয়ার। এখন দেখো শিক্ষার্থীরা, আমাদের এইখানে এই সম্পূর্ণটা দেখি কি যে এস স্কোয়ার কে কমন পাওয়া যায়, তাহলে এটা কমন নিলাম, কে টু দি পাওয়ার 4, এখানে থাকে কে স্কোয়ার, এখানে থাকে 1, কিন্তু পাওয়ার কিন্তু এইটা কিন্তু এই হোল স্কোয়ারের ভিতরে, এই জন্য সেকেন্ড ব্র্যাকেটে পাওয়ার দিলাম। এখন এই পাওয়ারটা আমার এস স্কোয়ার কে এর উপরে প্রয়োগ করলে এস টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, আর এটা সম্পূর্ণটা একটা তার হোল স্কোয়ার। আমরা কিন্তু বাম পক্ষে তাই পেয়েছিলাম। দেখো বাম পক্ষে যে আমরা করেছি, এই যে বাম পক্ষটা যে আমরা করেছি, বাম পক্ষটা আমাদের কি হয়েছে, এই বাম পক্ষের মান পেয়েছি আমরা এই যে কে টু দি পাওয়ার এস টু দি পাওয়ার 4 কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। ডান পক্ষ দেখো আমরা তাই পেয়েছি, এই দেখো এই যে ডান পক্ষের মান, এই ডান পক্ষের মানটা আমরা ক্যালকুলেশন পেলাম এস টু দি পাওয়ার 4 কে স্কোয়ার
কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে দুইটা মানই কিন্তু আমাদের সেম হয়ে গেল। এটা যা, এই দেখো এটার মানও এটাও তাই হয়ে গেল। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, আমরা মন্তব্য করে দিব যে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। শিক্ষার্থীরা এই জিনিসটা মনে রাখবে যে ক্রমিক সমানুপাতি হলে আমরা কাজটা কিভাবে করব। তাহলে এই অনুপাত সমানুপাতের এই তিনটা সৃজনশীল আমি তোমাদের দিলাম। তোমরা এই অঙ্কগুলো অবশ্যই তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করবে সৃজনশীলটা। এই সৃজনশীলটা ভালো করে প্র্যাকটিস করবে, যাতে প্রশ্নটা খাতায় তুলে ফেলবা। এই যে প্রশ্নটা খাতায় তুলে ফেলবে, এবং যে তিনটা সৃজনশীল আমি তোমাদের ধারাবাহিক দিলাম, এটা 3য় নাম্বার ক্লাস। তোমরা প্রথম, দ্বিতীয় ক্লাস এবং এই 3য় ক্লাসে অঙ্কগুলো প্র্যাকটিস করো এবং নিয়মগুলি মনে রাখো। এই নিয়মের অঙ্কগুলো যাতে তোমরা করতে পারো, যদি বুঝো তাহলে অবশ্যই করতে পারবে। তাহলে নিজেরা যদি করতে পারো সমস্যার সমাধান নিজে তাহলে মনে করলে যে তুমি শিখেছো। তা না হলে করার কোনো লাভ নেই। শিখার জন্য পড়া, পাশের জন্য নয়। পাশের জন্য চিন্তা করলে দেখা যাবে তুমি পাস করতে পারো, শিখলে তো নাই, পাসও করতে পারবে কিনা সন্দেহ আছে। কিন্তু যদি তুমি শিখার জন্য করো তাহলে অবশ্যই তুমি শিখলে তো পাসও ইনশাল্লাহ করে যাবে। তাহলে আমি তোমাদের এই কাজের সাথে আরেকটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এই হোমওয়ার্কটা তোমরা অবশ্যই করবে। ওইগুলো করার পরে আশা করি এটা তোমরা পারবে। হোমওয়ার্কটা যে পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে পি প্লাস কিউ বাই কিউ প্লাস আর হোল স্কোয়ার ইকুয়াল টু পি বাই আর। এটা একটা কমন অঙ্ক। প্রমাণ করো যে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার ইন্টু 1 বাই পি কিউব প্লাস 1 বাই কিউ কিউব প্লাস 1 বাই আর কিউব ইকুয়াল টু পি কিউব প্লাস কিউ কিউব প্লাস আর কিউব। গ নম্বরে বলছে দেখাও যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু পি প্লাস কিউ হোল স্কোয়ার ডিভাইডেড বাই কিউ প্লাস আর হোল স্কোয়ার সম্পর্কটি উদ্দীপকের শর্তকে সমর্থন করে। এটা কিন্তু আমি গত ক্লাসে একটা অঙ্ক এরকম করেছো, তোমরা দেখবে। এইটা দেওয়া থাকলে তুমি শর্তকে, অর্থাৎ পি কিউ আর ক্রমিক সমানুপাতি শর্তকে সমর্থন করে এটা করার জন্য। তাহলে শিক্ষার্থীরা এই কাজটা ওইগুলি করার পরে এটা বাড়ির কাজ তোমরা করবে। আশা করি এটা বুঝলে তোমাদের এই নিয়মের অঙ্ক আসলে তোমরা পারবে। তো আগামীতে আবার ইনশাল্লাহ দেখা হবে। ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।